ব্যাক টু ব্যাক লাইভে এলাম বিশেষ কারণে আপনাদের সতর্ক করবার জন্য। এই লাইভটি তাদের জন্য যারা শিক্ষকতায় রয়েছেন এবং আগামীকালে বিশেষ করে যে শুনানি হতে চলেছে তপব্রত চক্রবর্তীর বেঞ্চে, তারপরে যা ঘটতে পারে সেই সব ফাঁদে যাতে না পা দেন। আমার বেশ কিছু পাঠক সহযোদ্ধা এই তালিকায় আছেন যদ্দূর জানি, তাদের কথা ভেবেই এই লাইভটি করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইভ, শেষ পর্যন্ত শুনুন। আগামীকাল প্রাথমিক যে নিয়োগ মামলা 32,000 শুনানি রয়েছে তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। কি ঘটতে পারে সেটা আমি আগেই বলেছি, তবুও এখানে সংক্ষেপে বলবো। কিন্তু তার চাইতেও গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আপনাদের বলবো সজাগ হবার জন্য। যে কোনো শিক্ষক যে কোনো প্যানেলেই থাকুন না কেন, বা যারা মনে করছেন যে তাদের প্যানেল নিয়ে টানাটানি হতে পারে আগামীতে, এমন যে কোনো শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী সবার উদ্দেশ্যে আমার এই লাইভ। এবং আপনারা আমার কথা শুনবেন কি শুনবেন না আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যা ঘটবে এবং ঘটতে চলেছে অবিসম্ভব অনিবার্যভাবে ঘটবে, সে ব্যাপারে আপনাদের সতর্ক করা এবং আপনাদের অর্থের অপব্যয় যাতে করে আপনাদের তো অর্থ প্রাপ্তির করে দেওয়ার ক্ষমতা আমার নেই, কিন্তু অর্থ বাঁচানোর যে ক্ষমতা সেটা আমার আছে। আমার দূরদৃষ্টি বা ইনসাইট যে যাই বলুন না কেন, সেটা প্রয়োগ করেই আমি এই কথাগুলো বলবো। প্রথমেই জানান যে শোনা যাচ্ছে কি না, খুব জরুরি। শোনা যাচ্ছে কি না, এই কেউ আছেন কি না। একজন যদি বলেন যে শোনা যাচ্ছে, আগের লাইভে সমস্যা হয়েছে, তো জানান যে শোনা যাচ্ছে কি না। খুব জরুরি, অনুগ্রহ করে কেউ থাকলে জানান যে শোনা যাচ্ছে কি না লাইভটি, নইলে কেটে আসতে হবে। এই লাইভটি শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে মূলত, এবং যারা শিক্ষক হতে চাইছেন, নেট হোক এসএসসি হোক, সবারই এটা জানা উচিত বলে আমি মনে করি। তো এখনও পর্যন্ত কেউ মন্তব্য করেননি যে শোনা যাচ্ছে কি যাচ্ছে না এই মর্মে, তবে কি আমি ধরে নিচ্ছি যে শোনা যাচ্ছে। এটা ধরে নিয়েই কি আমি এগোবো, কারণ কেউ এখনও কোনো নেতিবাচক মন্তব্য করেননি। আগামীকাল যে শুনানি রয়েছে প্রাথমিক শিক্ষকদের তালিকা নিয়ে, হ্যাঁ, একজন বলেছে, ধন্যবাদ জানাই তাকে, কালক্ষেপ আটকানো গেল। আপনারা জানেন যে এই যে তালিকা, মানে এই 32,000-এর তালিকা, সেটা কিভাবে এলো, কোথা থেকে এলো, সংক্ষেপে জানাই। বিস্তারিত লাইভ কালকে করব বা আগামীকাল করব বা তারপরে করব। কিন্তু আগামীকাল যেটা ঘটতে পারে এবং ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটছে, তাতে করে অনেক শিক্ষক মহাশয়, অনেক শিক্ষিকা মহাশয়া না বুঝে অনেক কিছু অপব্যয় করে চলেছেন। এবং অলরেডি আমার হোয়াটসঅ্যাপে কিছু প্রশ্নও এসেছে। উকিলের খোঁজ খবর করছেন, ভালো উকিল, ডিপেন্ডেবল উকিল, স্যার আপনার কেউ জানা আছে যে সত্যিকারের লড়াই করবে? তো এই কারণেই আমি এই লাইভটি করছি। প্রথমত বলি যে সেই অর্থে প্যানেল বলতে যা বোঝায়, মানে অভিযোগ যেগুলো এসছে সেইভাবে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় 2016 সালে যে নিয়োগ হয় আর কি, দু দফায় নিয়োগ হয়। 2016 সালে এই 42,900 এরকম 49 জন বা এরকম, বা ধরুন 43,000 এক কথায়। আবার 2020 সালে ওখান থেকেই নিয়োগ হয় 16,500। এবার যোগ করে দেখুন 59,000 এরকম দাঁড়াচ্ছে। আবার অনেক চ্যানেল তো অনেক কিছু এক কথায় সবাই 60,000ই বলে দিচ্ছেন। হ্যাঁ,
বলে দিচ্ছে। তো এই যে তার মধ্যে থেকে নন ট্রেন্ড, ট্রেন্ড নন ট্রেন্ডের গল্প আছে, অনেক কিছু আছে এখানে আজকে বিস্তারিত আলোচনা করছি না। অ্যাপটিটিউড টেস্ট নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন, র্যাঙ্ক জাম্পিং থেকে শুরু করে প্যানেল হয়নি, ঠিকঠাক প্যানেল তৈরি হয়নি, এরকম অনেক অভিযোগ আছে। আবার এখানে মূল বিভাগ রয়েছে, ডিভাইড অ্যান্ড রুল হচ্ছে ট্রেন্ড এবং নন ট্রেন্ড। তাই এই প্রতিটি ক্ষেত্রেই কিন্তু ওই 16,500ই বলুন, 32,000ই বলুন, সব ক্ষেত্রেই কোনো না কোনো মামলা কিন্তু ঝোলানো আছে, কোনো না কোনো মামলা ঝোলানো আছে, যেগুলো পর্যায়ক্রমে শুনানি হবে। তাই এই 59,000 বা 60,000 যেভাবেই বলুন, প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো মামলায় জানেন বা জানেন না, কোনো না কোনো মামলায় তিনি জড়িয়ে আছেন বা জড়ানো হবে, বা ইতিমধ্যে জড়িয়ে আছেন, তারা জানেন না। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইভ। কালকে কি হতে পারে, আগামীকালের রায়ে কি হতে পারে, সেটাতে আমি পরে আসছি। সেটা ইতিমধ্যেই আমি আভাস দিয়ে দিয়েছি, আপনারা অনুমান করতে পারছেন। মামলাগুলো তো এমনি করা হচ্ছে না, মামলাগুলো কিন্তু এমনি করা হয়নি। মুখগুলো দেখবেন মানুষগুলোর, মামলাবাজ মানুষ কীরকম হয়, স্যুট হয়, শ্রিউট, ডিপ্লোম্যাটিক। আপনি একটু এই যে এসএসসি যারা মূল মামলাকারী, নসরিমা খাতুন, লক্ষ্মী টুঙ্গা, এসব যেসব মানুষ রয়েছেন, তাদের নাম, তাদের ব্যক্তিত্ব, তাদের কথা বলাগুলো শুনবেন। এরা স্বতঃপ্রণোদিত হয়ে নিজে থেকে মামলা করেছে আমার মনে হয় না। এরা সিম্পলি ক্রনক, পুতুল যাকে বলে, পুতুল। হ্যাঁ, ক্ষোভ তো ছিলই, বঞ্চিত হলে কে না ক্ষুব্ধ হয়। আর সেই অর্থে আমরা প্রত্যেকেই আমাদের নাগরিক জীবনে, আমাদের গ্রাম্য জীবনে, যে কোনো জীবনেই, যে পেশাতেই থাকি না কেন, কোনো না কোনোভাবে বঞ্চিত। রাষ্ট্রের দ্বারা বঞ্চিত, আইনের দ্বারা বঞ্চিত, নেতার দ্বারা বঞ্চিত, কোনো না কোনোভাবে আমরা বঞ্চিত। অবশ্যই সরকারের দ্বারাও বঞ্চিত আমরা প্রায় সবাই বিভিন্নভাবে যদি আমরা ভাবি। তবে হ্যাঁ, কম বঞ্চিত, বেশি বঞ্চিত এসব রয়েছে। তো এটা রয়েছে, বঞ্চনার একটা মানসিক ব্যাপার তো আছেই। তো সেগুলোকে কাজে লাগিয়ে বাঘা উকিলকে দাঁড় করিয়ে এদেরকে ব্যবহার করা হচ্ছে শিখণ্ডী হিসেবে, এটা আমি একেবারে নিশ্চিত। কোনো লিঙ্ক চাইবেন না, এটা পর্যবেক্ষণ, নাম্বার 1। নাম্বার 2, মামলাগুলোর কি উদ্দেশ্য, বহু আগেই বলেছি, আবার বলছি। যখন নতুন যারা আমার চ্যানেলে ছিলেন না, ফেসবুকে ছিলেন না, তারা জানেন, যারা পুরনো পাঠক সহযোদ্ধা, এই আদালতকে কাজে লাগিয়ে, বিভিন্ন রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে, উকিল কোকিলদের কাজে লাগিয়ে এই মামলাগুলো কেন করা হয়েছে? স্বচ্ছতার জন্য, দুর্নীতি দমনের জন্য? একদমই নয়। স্বচ্ছ নিয়োগ করার জন্য, আবার এদেরকে মানে দুর্নীতিমুক্ত করে দিয়ে আবার নতুন করে এসএসসি, নতুন করে টেটের মাধ্যমে নিয়োগ, এসব উদ্দেশ্যে মহান সরকার, মহান রাষ্ট্র, মহান উকিলেরা উদ্যোগ নিয়েছেন? একদমই নয়। স্ট্রেট বলে দিচ্ছি, একদমই নয়। সেরকম ভাববেন না। অনেকে আবার এরকম ভাবছেন যে মাননীয়া মানে এই যে টিএমসি দল, তারাই দুর্নীতি পরায়ণ, তারাই করছে, অন্য দলগুলো ভালো, তারা চেষ্টা করছে দুর্নীতিমুক্ত করার জন্য। মোটেই নয়। সবাই একসঙ্গে খেলাধুলা করছে। ভিকটিম, সাধারণ মানুষ, শিক্ষক, অশিক্ষক, হকার, নির্বিশেষে। এই যে হকার উচ্ছেদ, এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখছেন না অনেকেই, কারণ আপনাদের স্বার্থ জড়িত নয়। তো যাই হোক, পরে বুঝবেন যে কেন এই ভিডিওগুলো আমি আগাম করে রাখছি বা করছি, সাবধানতা কেন নিতে বলি। ডিএ নিয়ে যা বলেছিলাম, সেই সময় অনেক শিক্ষক মহাশয় আমাকে ব্যঙ্গ করেছিল। আমি শ্রাপ বলে দিয়েছিলাম ডিএ টিএ হবে না, ঝুলিয়ে রাখা হবে। কোথায় ডিএ হলো? সব মামলা ওঠে, ডিএ কত নম্বরে থাকে? 62 নম্বর, 72 নম্বর, 80 নম্বর, 59 নম্বর, তারিখের পর তারিখ। অথচ এই মামলাগুলো উঠে যাচ্ছে পর, ওই ছাঁটাইয়ের মামলাগুলো। কেন বোঝা যাচ্ছে না নাকি? বোঝা যাচ্ছে কি না? এখনও যদি না বোঝেন তাহলে আর কি বলবো বলুন।
আমার কর্তব্য সচেতন করা, সচেতন করে যাচ্ছি। তাহলে কোথায় এলাম আমরা? একটাই উদ্দেশ্য, ছাঁটাই করা বা ভাতা ধরিয়ে দেওয়া বা কন্ট্রাকচুয়াল করে দেওয়া বা ওই টেম্পোরারি করে দেওয়া, এবং সবচেয়ে বড় কথা প্যানিকে রাখা, বুঝিয়ে দেওয়া প্রয়োজন ফুরিয়ে গেছে। এই সমস্ত কিছু মিলিয়েই এই উদ্দেশ্যেই কিন্তু এই মামলাগুলো করা হয়েছে স্বতঃপ্রণোদিতভাবে, কেউ করেনি, করানো হয়েছে। এই সব মানুষগুলো গ্রামগঞ্জের মানুষ, সহজ সরল মানুষ অনেকেই, তাদের এই সাধ্য নেই এরকম মামলা পরিচালনা করার, সে অর্থও নেই। খোঁজ নিয়ে দেখুন, এরা হচ্ছে শিকন্ডি, আমাদেরকেই আমাদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য রাষ্ট্রশক্তি, রাজনৈতিক দলের নেতা সবাই তৎপর, উকিল কোকিল সবাই তৎপর। তাই আগামীকালের রায়ে কি হতে পারে সহজেই অনুমেয়। আমি এটা নিয়ে এখন কোনো আলোচনা করছি না, একই পথে যাবে কম বেশি। কেন? আগামীকাল রেহাই দিলেও আবার আরেকখানা মামলা হবে এবং এটা নিয়ে চলতে থাকবে। লক্ষ্য কিন্তু ওটাই, সরকারের ব্যয় সংকোচন এবং প্রাইভেটাইজেশনকে ত্বরান্বিত করা, পিপিপি মডেলের নাম করে কর্পোরেটের হাতে বেঁচে থাকা শিক্ষা ব্যবস্থাকে যতটুকু থাকবে তুলে দেওয়া। এবং সরকার কী করবে? সরকার শিক্ষকদের বা এডুকেশন ফান্ডে, এডুকেশন খাতে যে খরচাটা করত, সেটা এবার প্রাইভেটের হাতে দিয়ে দেবে, তারা চালাবে, একদম প্রাইভেটের হাতে দিয়ে দেবে। জনগণের টাকা, শিক্ষা খাতের টাকাটা প্রাইভেটের হাতে দিয়ে দেবে এবং তাদের মাধ্যমে এই ব্যবস্থা পরিচালিত হবে। একদম বাইরে বলবে আমরা পিপিপি মডেল করছি, দারুণ শুনতে লাগবে, শোনা লাগবে, দারুণ ভালো হবে, অগ্রগতি প্রগতি। যাই হোক, এবার কেন বলুন দেখি এটা। আচ্ছা, সহজ করে বোঝাই। 60,000 ধরুন, 60,000 ধরুন, হিসেবে সুবিধের জন্য বলছি। প্রাথমিক শিক্ষক সব মিলিয়ে কোনো না কোনো মামলা ঝুলছে। 30,000 করেও যদি মাইনে ধরি আমি গড়ে, ওই যে ওদিকে 60,000 বাড়িয়ে ধরেছি বলে আমি 30,000 ধরলাম, ব্যাপারটা আরও বেশি। অবশ্যই অনেকেই 40,000 টাকা মাইনে পান, এখন পাচ্ছেন, বা কেউ কেউ একটু বেশিও পাচ্ছেন বা কম পাচ্ছেন। আমি গড়ে 30,000 টাকা ধরলাম। 60,000 ইন্টু 30,000 কত হয়? 180 কোটি টাকা হয়। প্রতি মাসে যাচ্ছে সরকারের 180 কোটি টাকা সরকারকে প্রতি মাসে দিতে হচ্ছে এমন একটা শিক্ষার জন্য, ব্যবস্থার জন্য, যেটার প্রয়োজন ফুরিয়ে গেছে। এই বোঝাটা পিপিপি মডেল যখন হবে, মানে ভেতরে ভেতরে হয়েই আছে, আপনাদের জানানো হচ্ছে না এগুলো, এই খবরগুলো যারা নতুন বিশ্ব ব্যবস্থা নিয়ে গবেষণা করি, পড়াশোনা করি, বহু আগেই বলেছি। তো এই বোঝাটা কি কোনো প্রাইভেট ফার্ম, মানে ফার্ম বলবো না, মানে কর্পোরেট যাদের হাতে ব্যবস্থাটা চলে যাবে বা গলে গেছে অলরেডি, ভেতরে ভেতরে মৌটও হয়ে গেছে, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তারা কি নেবে এত বড় বোঝা? আরও তো শিক্ষক আছেন, তাই বোঝাটাকে কোনোভাবে কমাতে হবে। এবার ধরুন এই 60,000 শিক্ষকের বেতন যদি, আমি সবার ক্ষেত্রে বলছি না, বা ভাতা দিয়ে বা কন্ট্রাকচুয়াল করে দিয়ে 10,000 করা যায়, 10,000 যদি করে দেওয়া যায়, ভাগ ভাগ করে, একবারে করবে না ওরা, এই যেমন অশিক্ষকদের করে দিয়েছে। অনেকে আবার তার মধ্যে ওই ভাবছে যে এরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তা এদের পুষিয়ে দিচ্ছে। হ্যাঁ, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাই পুষিয়ে দিচ্ছে। আরে ঘুষ দিয়ে চাকরি আরও তথাকথিত যোগ্য প্যানেলেও আছে। আমি ভালো করেই জানি, অনেকে ভালো রেজাল্ট করেছেন, তা সত্ত্বেও চাপে পড়ে ঘুষ দিয়েছেন, দিতে হয়েছে। কোথায় আছেন? তো তারা অচিরেই বুঝতে পারবেন যে ঘুষ দিয়ে চাকরি বলে পুষিয়ে দিচ্ছে সরকার ভাতা দিয়ে, তা নয়। এটা আর আগামীতে তথাকথিত যোগ্য, আনটেন্টেড এসব টিচারদেরকেও বিভিন্ন কায়দায় ভাতাই হোক আর টেম্পোরারি বেসিক হোক, যাই হোক, বা কন্ট্রাকচুয়াল হোক করে দেবে। মামলা এখনও বাকি আছে, রিভিউ এখনও বাকি আছে, আরও অনেক কিছু দেখতে পাবেন। মামলাটা তো ওরাই করাচ্ছে, সরকারও তার সঙ্গে যুক্ত, উকিল কোকিল সবাই মিলে যুক্ত। তো মামলার অসুবিধে কি? হতেই থাকবে, গামলা গামলা মামলা। তাই
এবার ধরুন ওটা যদি 15,000 করে দেওয়া হয় তাতেই দাঁড়াবে 90 কোটি, অর্ধেক কমেই গেল। এবার অবসরকালীন সুযোগ সুবিধে, পেনশন, গ্র্যাচুইটি এগুলো ধরলে কতশো কোটি দাঁড়াবে এটা ভেবে দেখেছেন? কর্পোরেট এই পেনশন দেবে, গ্র্যাচুইটি দেবে, পিপিপি মডেলে চলে গেলে এইসব শিক্ষকেরা যারা এখন আছেন, যাদের বয়স এখনও অনেকের বয়স 30 হয়নি, অনেকের 35, তো এরা কতদিন চাকরি করবে এবং এদের বেতন কোথায় দাঁড়াবে এই স্কেলে চলতে থাকলে, এবং এরা কতটা পেনশন পাবে, কত মানে গ্র্যাচুইটি ফ্যাচুইটি যতটুকু সুযোগ সুবিধে আছে, কতশো কোটি টাকা দিতে হবে খেয়াল আছে? এই কারণেই মামলা, গামলা মামলা। আর আপনারা বলছেন যে সেই সব করছে। যে দলই থাকুক না কেন সবাই মিলেই করছে, এবং যে দলই আসুক না কেন তাকে নতুন বিশ্ব ব্যবস্থাকে মেনে চলতে হবে। একদম এটাই হচ্ছে সিস্টেম, বহু আগেই আমি বলেছি। তাহলে এবার আমি কেন লাইভটা এলাম? এই যে কালকে যেমন যে রায় হোক বা ইতিমধ্যে যে সব রায় হয়েছে এসএসসি প্যানেলকে নিয়ে, অনেকেই উকিলকে টাকা দিয়ে চলেছেন, ডিএর জন্য অনেকে হাজার হাজার টাকা ব্যয় করে চলেছেন, উকিলকে দিয়ে যাচ্ছেন, মানে বা সংগঠনকে দিয়ে যাচ্ছেন। 1 পয়সা দেবেন না, প্রথমত কিচ্ছু হবে না, দ্বিতীয়ত মুরগি হবেন। ওই টাকাটাকে রেখে দিন, পরে কাজে লাগবে। 100 টাকা হলেও রেখে দিন, গরিব মানুষকে দেবেন, ভিখারিকে দেবেন, আশীর্বাদ করবে। উকিলকে দেবেন না কেন? আরে সব ঠিক হয়ে আছে, কি হবে? পলিসি, দিস ইজ পলিসি। মামলা টামলা আপনারা যেগুলো করছেন উকিল খাওয়ার জন্য করছে, আই ওয়াশ খাওয়ার জন্য করছে, আর আপনারা ব্যবস্থা করে যাচ্ছেন। সংগঠন পয়সা লুটছে, একটু খোঁজ খবর নিয়ে দেখুন। এত টাকা ডিএর জন্য গেল, আন্দোলনের জন্য গেল, কোথায় হিয়ারিং হচ্ছে? উকিলকে টাকা দিচ্ছে না? বড় বড় উকিলকে তো ঠিক করেছে ওরা, কোথায় কি হলো? কারণটা কি? হ্যাঁ, আরেকটু বলে নিই, যারা আমাকে হোয়াটসঅ্যাপ করে একটা ভালো উকিলের নাম জানতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলি, কোনো লাভ নেই এখন। উকিল ভালো যদি হয়, নিরপেক্ষ হয়, ডিপেন্ডেবল হয়, সেটা যদি ওরা বুঝতে পারবে, তখন মামলায় হিয়ারিংই করবে না, শুনবেই না। জানেন তো, মামলাটা নিলই না হয়তো আদালত, কোথায় যাবেন? আর যদি সেই রকম বিচারক হন, দেখা গেল আপনি খুব ভালো অভিজ্ঞ উকিল, দোর্দণ্ড প্রতাপ উকিলকেই ঠিক করেছেন, যিনি ঘটনাচক্রে অলৌকিকভাবে মনে হচ্ছে যে তিনি বুক চিতিয়ে লড়াই করার উকিল। হিন্দি সিনেমায় যেমন উকিল দেখা যায় আর কি, হিন্দি সিনেমায় যেমন পুলিশ ইন্সপেক্টর দেখা যায়, সেরকম উকিল। সেক্ষেত্রে কি হবে বলুন দেখি? সেক্ষেত্রে বিচারকই সরে দাঁড়াবেন। অনেক বিচারক তো যদি না শোনে, এই যে চাপ থাকে, তো বিচারক কি রায় দেবে, তিনি যে বিচারকই হন না কেন তার ওপরে কি চাপ নেই ভেবেছেন? নইলে ওই যে একজন বিচারক যার হিয়ারিং করার কথা ছিল সরে দাঁড়ালেন কেন? খবরটা তো আপনার জানেন, সৌমেন সেন সম্ভবত তার নাম। তিনি ব্যক্তিগত কারণে সরে দাঁড়ালেন। কেন সরে দাঁড়ালেন? ব্যক্তিগত কারণটা কি? সর্দি কাশি হয়েছে, নাকি অপ্রীতিকর কোনো কিছু এড়াতে চাইছেন? ইতিমধ্যেই তো অনেক বিচারক অপ্রীতিকর জায়গায় পৌঁছে গেছেন, জনগণ তাদের ওপর কিন্তু ভেতরে বুঝতে পেরে গেছে জনগণ, বিশেষ করে শিক্ষক মহাশয়েরা। অনেক উকিলকে তারা ইতিমধ্যেই ব্ল্যাক লিস্টেড করে ফেলেছে, অনেক বিচারককেও তারা ব্ল্যাক লিস্ট করে ফেলেছে, এবং আগামীতে আরও অনেক অপ্রীতিকর ঘটনা ঘটবে। তো এই একটা আশঙ্কা আছে। সবাই যে সব কিছু মেনে নেবে লাইং ডাউন এমনটা নয় কিন্তু। তো তাই বিচারক যদি সরে দাঁড়ায়, কি করবেন আপনি? এটা তো পলিসি, সব ঠিক হয়ে আছে। কি করবে, কজনকে ভাতা ধরাবে, কতজনকে
ঝুলিয়ে রাখবে, কতজনকে আবার পরীক্ষার নাটক তৈরি করবে। এখানেও পরীক্ষার নাটক হবে, এখানেও পরীক্ষার নাটকের গল্প আসবে, দেখবেন। এখন না এলেও পরবর্তী কোনো শুনানিতে আসবে। একরকম হয়ে গেলে তো লোকে আবার সন্দেহ করবে না যে তাহলে তো সব একই রকম হচ্ছে, কী ব্যাপার, ঘাপলা আছে নিশ্চয়ই। যদিও বুদ্ধিমানেরা ইতিমধ্যেই বুঝে গেছেন, কিন্তু যাই হোক না কেন, লক্ষ্য কিন্তু ওটাই, যেভাবে যে কায়দাতেই করুক না কেন। তাই এখানে আবার প্রচুর উকিলদের করে কমে খাওয়ার সুযোগ আছে। তাই যারা এই যে এসএসসির বিভিন্ন রকম ঝামেলায় পড়েছেন, অশিক্ষক কর্মচারী বলুন বা শিক্ষক বলুন, যাদেরকে অযোগ্য তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, যারা উকিলের খোঁজ করছেন ভালো, তাদেরকে বলবো পয়সাটা রেখে দিন, টাকাটা রেখে দিন, কোনো লাভ নেই। আন্দোলন করুন না করুন, ফল একটাই, আমি আগেই বলেছি। ও সমস্ত কিছু ওরা ঠিক করে রেখেছে। যদি একটা সেরকমভাবে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দাপুটে সুভাষচন্দ্রের মতো আন্দোলন হতো, আমি সুভাষবাদী আন্দোলনে বিশ্বাস করি, একটু সহিংস আন্দোলনে বিশ্বাস করি, অহিংস টহিংস নয়। ওই গান্ধীজি অনশন করেছেন, তিনি তো আবার ব্রিটিশদের প্রমোটেড ছিলেন। আর যে লোকটা বিপজ্জনক ছিল ব্রিটিশদের কাছে, জায়নিস্টদের কাছে, সেই নেতাজি, তাকে তো ভারতবর্ষে ঢোকার আগেই তাকে দেশ ছাড়তে হয়েছিল, তাই তো? এটা আমরা জানি তো। ভগৎ সিংয়ের ফাঁসি গান্ধীজি ইচ্ছে করলে আটকাতে পারতেন, তিনি কিন্তু সইটা করেননি বা কিছু করেননি, উদ্যোগ নেয়নি। এই নিয়ে আমার তথ্যভিত্তিক লেখা আছে, ফেসবুকে মাঝে মাঝে দিই, বইপত্রেও আছে। গান্ধীজি বাঁচাননি ভগৎ সিংকে। আগে হ্যাঁ, গান্ধী ব্রিটিশদের পুতুল ছিলেন, সেফটি ভাবছিলেন, সেটা এখন কেউ কেউ হয়তো জানেন। কিন্তু ওই যে অন্ধভক্ত, অন্ধভক্তি, তাকে প্রমোট করা হয়েছিল সাধুর মতো পোশাক পরে, সৎ একনিষ্ঠ মানুষ, এইভাবে সেই সময় ওটাই চলছিল, ওটাই মানুষ খেত ভালো, জনতা ভালো খেত বলে ওটা করা হয়েছিল। এই সময়ে ব্যাপারটা আলাদা। এই সময়ে জনতাও, সেই সময় জনতার মধ্যে যতটা সততা ছিল, যতটুকু ছিল, এই সময় সেটুকুও আর নেই। আর তাই ওই গান্ধীর মতো মানে দারুণ সৎ একনিষ্ঠ আদর্শবান নেতাকে প্রমোট করার দরকারই পড়ে না ওদের আর। এতেই উকিল কোকিল মামলা হামলা দিয়েই কাজ চলে যাচ্ছে, কারণ জনগণের মধ্যে কোনো একতাই নেই, বিচ্ছিন্ন। তাই আরও একবার বলছি, যে কারণে লাইভে আসা, অর্থ ব্যয় মামলার পেছনে করবেন না, উকিলের জন্য আর করবেন না। যা করেছেন করেছেন, নতুন করে করবেন না। এতে করে আমি হয়তো শত্রুকে আমন্ত্রণ জানাচ্ছি, তাতে আমার কিছু যায় আসে না। আমার শত্রু এমনিতেই অনেক, মিত্রও অনেক, শত্রুও অনেক, দুটোর মাঝেই আমি আছি, পরিবৃত্ত, অনুরাগীও আছে, ঘৃণা করার লোকেরও অভাব নেই। তো আপনি যখন সত্য উচ্চারণ করবেন, তখন এক শ্রেণীর মানুষ, তারা যেমন আপনার সঙ্গে থাকবে, তেমনই আরেক শ্রেণীর মানুষ আপনার শত্রু হবে। এটাই তো স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক। কারণ সেই সত্য যেমন কিছু লোককে বাঁচাবে, হেল্প করবে, তেমনই কিছু লোকের স্বার্থে ঘা দেবে, তাই নয় কি? এই যে করোনা ভৌ সম্পর্কে যখন আমি সচেতন করেছিলাম, এবং আমার বহু পাঠক সহযোদ্ধা যারা নেননি, তো সেই সময় তারা তো সচেতন হয়েছিলেন, নিজেদেরকে বাঁচাতে পেরেছিলেন। তারা এখন বুঝতে পারছেন যে হ্যাঁ, তারা ঠিক করেছিলেন। তারা এখন আমার অনুরাগী বলুন, সহযোদ্ধা বলুন, পাঠক বলুন, তারা আমার সঙ্গে আছেন। ঠিক তেমনই আবার যারা ওই ভ্যাকসিনের ব্যবসাটা করছিলেন, ফার্মা লবি বলুন, বা যারা এই ভ্যাকসিন গুঁজে টাকা পান, স্বাস্থ্যকর্মীরাই বলুন, ইনসেন্টিভ পেয়েছেন প্রচুর এই করোনা কালে গাঁদাগুচ্ছের ভ্যাকসিন গুঁজে দিয়ে। তো তারা কি আমাকে ভালো চোখে দেখেছেন? তারা আমার শত্রু হননি? ফার্মা লবি আমার লবির লোকজন, ভ্যাকসিন ব্যবসায়ী আমার শত্রু হয়নি? অবশ্যই হয়েছে। তাতে কি হবে? আমি সত্য কথা বলবো না? আমার উপলব্ধি বলবো না? অবশ্যই বলবো। তো একই রকমভাবে উকিল কোকিল যারা এটাকে কেন্দ্র করে উপার্জন করে চলেছেন, আসলে ফলটা যা হবে বহু আগেই আমরা জানি, তা সত্ত্বেও করে চলেছেন মিথ্যে আশা দিয়ে, স্তোক বাক্য দিয়ে। তো তাঁরা অবশ্যই এক্ষেত্রে আমার ওপরে চটবেন, ক্ষুব্ধ হবেন, তাতে আমার বইই গেল।
তাই আমি আমার সহযোদ্ধা পাঠক যারা রয়েছেন আমার আগে থেকেই তারা এই প্যানেলগুলোতে কোনো না কোনোভাবে এই সংখ্যার মধ্যে তারা আছেন আমি জানি, তাই তাদেরকে অনুরোধ করব শুধু দেখুন, কারণ আপনার এখন সত্যি কিছু করার নেই। ঐক্যবদ্ধভাবে সুভাষবাদী প্রতিবাদ এখন সম্ভব নয়। প্রত্যেকেরই সংসার আছে, প্রত্যেকেরই পিছুটান আছে। সবচেয়ে বড় কথা, আধুনিক শিক্ষায় আমাদেরকে ভীতু করেছে। আমরা এখন ভদ্রলোক হয়ে গেছি। আমরা এইরকমভাবে ভাগে ভাগে প্রতিবাদ করি, বিভক্ত হয়ে প্রতিবাদ করি, তাই কিছু হবে না। তাই যেটা হবার হবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। ওদের পলিসি আছে যে এই মামলার মাধ্যমে এতজনকে ওরা সরাবে, ভাতা দেবে, বা চুক্তিভিত্তিক বানাবে, বা টেম্পোরারি করে দেবে, বা সুপার নিউমারারিতে ঢোকাবে। এটা সব কিছু ওদের ছক করা আছে, সাজানো আছে, কত হাজারকে কোন দিকে দেবে, কোথায় দেবে। কালে ফেজ স্টেপ বাই স্টেপ কত হাজারকে বসাবে। অবসরশ্রী আসবে, অবসরও দেখবেন যারা সিনিয়র শিক্ষক আছেন, যারা এসব প্যানেলে নেই, তাদের জন্য অবসরশ্রী প্রোগ্রাম আসবে আগামীতে। আমি বহু আগেই বলেছি, সেক্ষেত্রে অবসরের প্রক্রিয়াও আসবে। এক ধরনের চাপ দিয়ে অবসর নেওয়ানো হবে আর কি আগামীতে, যদি ওই যে আবার বলি ঐক্যবদ্ধ প্রতিবাদ যদি না হয়। তাই আবার বলছি, আমি লাইভ শেষ করব। আগামীকালের জন্য টেনশন করবেন না, যা হবে মানসিক শক্তি নিয়ে মোকাবিলা করবেন। আর আগামীকালই যে হবে তাও নাও হতে পারে, দুটো হিয়ারিং পরে হতে পারে। চট করে এত সহজে ওরা তো খেলছে না, ওদের ঝুলিয়ে ঝুলিয়ে খেলবে। মাছ যেভাবে হুইল ছিপ দিয়ে মাছ ধরা হয় সেইভাবে। তো মাছটা ভাবে এই বুঝি বেঁচে গেলাম। ওই যে সুতো ছাড়ে না, যখন সুতো ছাড়া হয় তখন মাছ ভাবে বাহ মনে আনন্দে সে সাঁতার কাটে, এই ছেড়ে দিলাম, এই তো ছাড়, পরেই আবার টান দেয়। ব্যাপারটা এইরকমই হচ্ছে। আর এইদিকে ধম্ম যুদ্ধ পরিমণ্ডল তৈরি করে দিচ্ছে। এগুলো সব কিছু ডাইভার্ট করা ট্যাকটিক্স, তাই তো? এই সুযোগে এইখানে আবার এখানে দেখুন এত 60,000 প্রায়, তার মধ্যে হিন্দু নেই, মুসলমান নেই, সবাই তো আছে। নেই তবে কোথায় হিন্দু মুসলমান? তো এদের এখন বলুন, যাদের এরকম ভাতা ধরানো হচ্ছে বা যাদের ছাঁটাই করা হচ্ছে, তারা কি বলবে? জয় শ্রীরাম, আল্লাহু আকবর, কোনটা বলবে? কি বলবে? তাদের বলার জায়গা আছে। কিন্তু এতদিন তারা হয়তো বলেছেন, চেঁচিয়েছেন, ধম্ম নিয়ে খুব গলাবাজি করেছেন। ধর্ম বলি না, ধম্ম বলি, এগুলো সব প্রমোট করা। এখন বাড়িতে অসহায় পরিবার, সন্তান, ইএমআই, এসবের সঙ্গে মোকাবিলা করতে করতে আপনি কি বলবেন? জয় শ্রীরাম, হর হর মোদি, নাকি ওই যে সবুজে সবুজ, কি বলবেন? নাকি আল্লাহু আকবর, কি বলবেন? বলার কিছু আছে? তাই যাদের এখনও এরকম পরিস্থিতি আসেনি, যাদের এখনও তথাকথিত সুদিন চলছে, তারা এরকম করতে থাকুন। বা যারা মনে করছেন এরকম বলে জয় শ্রীরাম আল্লাহু আকবর বলে দুটো পয়সা আসবে পকেটে, আইটি সেলে আছেন আপনি, করুন, উপার্জন তো হচ্ছেই। কিন্তু পরবর্তীকালে যখন আপনার ওপরেও খাড়াটা নেমে আসবে এবং একে অপরকে যখন সাধারণ মানুষ হানাহানি করবে, তখন কিন্তু আপনিও বাদ যাবেন না, কোনো না কোনোভাবে আপনিও অ্যাফেক্টেড হবেন। এখন যেমন হচ্ছেন অনেকেই, হকার আবার এদিকে শিক্ষক, দুই সেক্টরেই তথাকথিত অসংগঠিত অশিক্ষিত সেক্টর, সেখানেও হচ্ছে, আবার শিক্ষিত শ্রেণী শিক্ষক তাদের ক্ষেত্রেও হচ্ছে। কারণ নতুন বিশ্ব ব্যবস্থায় এত লোক লাগবে না, লোককে ওরা ছাঁটাই করবে। এআই এসে গেছে, রোবোটিক্স এসে গেছে, প্লাস সমস্ত কিছুকে কবজা করার জন্য ওরা স্টেশন থেকে শুরু করে জল সম্পদ, প্রাণীজ সম্পদ, খনিজ সম্পদ সব কিছুকে ওরা কর্পোরেটের হাতে তুলে দেবে, যাতে করে ছোটোখাটো ব্যবসা স্বনিযুক্তি একটুও ভাগ বসাতে না পারে তাদের ব্যবসায়। তাই ভাতা দিয়ে আপাতত ভাতার ছাতা দিয়ে শান্ত রাখা, যাতে করে বিক্ষোভ প্রতিবাদ না হয়। এই কারণে অনন্তকাল ভাতা দেবে,
এমন কিন্তু ভাববেন না। যখন ওরা বুঝবে এইবার কাজ শেষ হয়ে গেছে, এবার বন্ধ করো, বন্ধ করে দেবে। অনন্তকাল ধরে দেবে না, দেবে না। কিভাবে দেবে? দিলেও ওই কমতে থাকবে, কমতে থাকবে। সাবসিডি, গ্যাসের সাবসিডি এখন কত পান, আগে কত দিত? ব্যাপারটা ওই রকমের, একটু একটু করে, একটু একটু করে, তিলে 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 তিলে। কারণ হঠাৎ করে একবারে বন্ধ করে দিলে তো হবে না, মানুষ ক্ষেপে যাবে। তাই অনেকে ভাবছেন যে শুধু ভোটের জন্য ভাতা দিচ্ছেন মাননীয়া। সোশ্যাল সিকিউরিটি গোটা বিশ্বেই চালু আছে, আমি নিজে গিয়ে দেখে এসেছি। নরওয়ে, ফ্রান্স, সমস্ত ক্ষেত্রেই চালু আছে। তাহলে কেন এটা দিচ্ছে ওরা? কিছুটা দিয়ে শান্ত রাখা, কারণ হাংরি ম্যান ইজ অ্যান অ্যাংরি ম্যান। তাই এত এত মানুষ যদি একসাথে ক্ষেপে ওঠে, তাহলে লক্ষ লক্ষ কোটি পুলিশ দিয়েও কিছু হবে না, আটকাতে পারবে না সেই বন্যা। তাই ওদের স্বার্থেই, শুধু ভোট নয়, ওদের স্বার্থে, পুঁজিপতিদের স্বার্থে, সিস্টেমকে বাঁচানোর স্বার্থে, শোষণটা কন্টিনিউ করার স্বার্থে ওরা একটু একটু করে ছেড়ে দিয়ে মানুষগুলোকে একটু শান্ত রাখে। বাবা খেপিস না বাবা, এই যে দিলাম, খেপিস না বাবা, এই যে দিলাম। কারণ এতগুলো মানুষ, এত মানুষ একসাথে খেপে উঠলে ওদের রাতের ঘুম ছুটে যাবে, সিংহাসন টলে উঠবে। তাই গভীরে ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। শুভরাত্রি, আজ এই পর্যন্তই।